আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হয়ে যাওয়া একটা পরীক্ষা, এটা হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষাগুরু অফিস সহকারী পোস্টে যে পরীক্ষা হয়ে গেছে আজকে, এটার প্রশ্নগুলো সমাধান করে দিব। এই পরীক্ষাটা আইবিএ নিয়েছে। তো পরীক্ষার প্রশ্নগুলা ম্যাথের যে প্রশ্ন ছিল, এটা এই চাকরির পোস্টের লেভেল অনুসারে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সময় সাপেক্ষ প্রশ্ন ছিল। যেহেতু প্রশ্নগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, এই জন্য আমরা এই প্রশ্নগুলা সুন্দর করে সমাধান করে দিব। তাহলে আমরা শুরু করি। আজকের পরীক্ষায় টোটাল 80টা প্রশ্নের মধ্যে 18টা ম্যাথ ছিল। হ্যাঁ, আজকে পরীক্ষা হচ্ছে 25/7/2025, মানে জুলাই মাসের 25 তারিখে। সংখ্যা টপিক থেকে একটা প্রশ্ন ছিল, শতকরা থেকে প্রশ্ন ছিল প্রায় 6টা, লাভ ক্ষতি থেকে ছিল 2টা, গতিবেগ ছিল 2টা, সমীকরণ অধ্যায় থেকে ছিল 3টা প্রশ্ন, বয়সের অধ্যায় থেকে ছিল 2টা, নল ও চৌবাচ্চা থেকে একটা, মিশ্রণের এই প্রশ্নটা ছিল, এটা ব্যাংকের রিটেনের পরীক্ষা আসছে, সেই প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে ইংরেজিতে অনেকে আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে অনেক সুন্দরভাবে সমাধান দেওয়া আছে। এটা অনেক স্ট্যান্ডার্ড, এই প্রশ্নটা কঠিন প্রশ্ন ছিল একটা, আর সিরিজের মানসিক দক্ষতার একটা প্রশ্ন ছিল। আমরা সবগুলা প্রশ্ন আমরা দেখলাম যে মোটামুটি স্ট্যান্ডার্ড এবং বোঝার শেখার মতো প্রশ্ন। আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পাবেন। তাহলে আমরা শুরু করি আজকে ক্লাসের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে 1056 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এই প্রশ্নটা নর্মালি অনেকগুলো পরীক্ষায় ইংলিশে আসছে। ঠিক আছে, which number should be added with 1056 so that it can be divisible by 23, এই ইংলিশ ম্যাথটাই বাংলা ট্রান্সলেট করে আসছে। তো আমরা দেখি 1056 এর সাথে কত যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 23 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য না। আমরা নর্মালি ভাগ করতে যাব 4 23-এ, 23-এর ডাবল 46, 46-এর ডাবল 92, এবার হচ্ছে 8 আর 5 13 আর 136। ঠিক আছে, তাহলে এই 36 এখানে 92 আছে, এরপরে যদি আরেকটা 23 নেই তাহলে হয়ে যাবে 115, আরো একটা যদি 23 নেই তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 23-এ 115 পর্যন্ত যে থামবো, তাহলে পাচ্ছি কত 1 আর পাচ্ছি 2 21। এখানে ভাগশেষ 21 আছে, আমাদের 23 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের আরেকটা, আবার যদি এর সঙ্গে 2 যোগ করতাম তাহলে আবার 23 হইতো, আবার ভাগ করা যাইতো একবার। যেহেতু যাচ্ছে না, তার মানে শর্ট কত, শর্ট 2। তাহলে এই পুরো সংখ্যাটার সাথে 2 যোগ করলে যদি 1058 হয়, সেটা 23 দিয়ে বিভাজ্য হবে। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 2। ক নম্বর প্রশ্নের অ্যান্সার 2। আশা করি সবাই ক্লিয়ার। শতকরা, এই শতকরা টপিকটা আমরা কয়েকদিন আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে 8টা ক্লাস আপলোড দিছি, আমাদের বেসিক ম্যাথ বইয়ের সিরিয়াল ধরে ধরে। তো এখান থেকে এই প্রশ্ন আসছে, দেখেন হুবহু কমন, এবং আমরা যে বেসিক আইডিয়া সব ক্লিয়ার করে দিয়েছিলাম ওইগুলাই আসছে। 2 নম্বর প্রশ্নটা দেখেন, এবং বলছিলাম যে শতকরা টপিকটা এবং লাভ ক্ষতি টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা বললাম যে শতকরাতে দেখেন 6টা এবং লাভ ক্ষতিতে 3টা, 9টা প্রশ্ন আসছে। 18টার মধ্যে 9টা এই 2টা অধ্যায় থেকে। কত বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনারা যদি এতবার বলার পরে যদি গুরুত্বটা না বুঝেন তাহলে তো বলার কিছু নাই। যারা এখনো আমাদের শতকরা ক্লাসটা দেখেন না ইউটিউবে, আমরা শতকরা টপিকের 247টা ম্যাথ আমাদের বেসিক ম্যাথের সপ্তম এডিশন বই থেকে হুবহু সিরিয়াল ধরে ধরে 8টা ক্লাসে বেসিক আলোচনা, শর্টকাট টেকনিক, ম্যাজিক থেকে শুরু করে কনসেপ্ট ডেভেলপমেন্ট সবকিছু ক্লিয়ার করে দিছি। তাইলে আপনারা ইউটিউবে আমাদের খায়রুস ম্যাথ চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, শুরু করি। 2 নম্বর প্রশ্ন বলছে যে এই প্রশ্নটা হুবহু ক্লাসে ছিল যে একটা আয়তক্ষেত্রে প্রতিটি 5-20% বাড়ানো হয়, তবে এর ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বাড়বে। তো এইরকম প্রশ্নের ক্ষেত্রে আয়তক্ষেত্র হোক আর বর্গক্ষেত্র হোক, সবগুলো ক্ষেত্রে আমরা 100 ধরে করলে হিসাবটা সহজে করা যাবে। তো এটা যদি 20% বাড়ে আর এই পাশে যদি 20% বাড়ে, এই বাড়া মানে হচ্ছে প্রথমে 20% বাড়ার পরে তারপরে 20% বাড়া, মানে 2 বার 20% বাড়ার মতো। এটা মুখোমুখি করার জন্য এইভাবে করা যায়, এইটা হচ্ছে 20%, এইটা হচ্ছে 20%, আর এই যে জায়গাটা আছে না, এই জায়গাটার নাম হচ্ছে এই 20% এর 20%। তাহলে 20 এর 20% মানে হচ্ছে 4। তাহলে মোট বাড়লো কত খেয়াল করেন,
এই 20 আর এই 4 মিলে বাড়লো 44%। আরেকটা ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ছোট বড় হয়, কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে 100 ধরে করলে সমস্যা হয় না এবং সহজ হয়। এইটা হচ্ছে 100% ক্ষেত্রফল, আর এই বর্ধিত অংশটা সহ 144%, কিন্তু বাড়ছে 44%। আমরা যদি সহজে করি তাহলে এইভাবে করতে পারি, 100 থেকে প্রথমে 20 বেড়ে হবে 120, এরপরে 120 এর 20% মানে হচ্ছে 24 বাড়বে। এই 20 আর এই 24 মিলে হয়ে যাচ্ছে 44%। এইভাবে করা যায়, চিত্র দিয়ে এইভাবে বুঝে বুঝে করা যায়, আবার সূত্র দিয়ে করা যায়, ইচ্ছা মতো। কিন্তু এইভাবে করবেন না যে 100 গুণন 100, 120 গুণন 120। এতে যেটা সমস্যা হবে, সময় বেশি লাগবে ডিজিটাল ক্যালকুলেশন করতে। আশা করি ক্লিয়ার। টাইম কনজিউমিং অঙ্ক ছিল, ঠিক আছে। এই প্রশ্নটা আমরা হুবহু আমাদের প্র্যাকটিস পার্টে সমাধান করে দিছি, একেবারে হুবহু। তো আসি 3 নম্বর বলতেছে কি, যে একটা বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের মধ্যে 40%, অর্থাৎ 12 জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল? সরি, এই অঙ্কটা না, এই 48 জনের একটা অঙ্ক ছিল, এটা অঙ্ক কাছাকাছি। তো এখানে বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয়। অর্ধেককে বাছাই করা হয়, তাহলে শুরুতে যদি 100 জন ধরি তাহলে 50 জন, কিন্তু যেহেতু এখানে একটা পার্সেন্টেজের খেলা আছে না, এই জন্য আমরা এই পার্সেন্টেজের সাথে সমন্বয় করব। বাছাইকৃতদের কাদেরকে বাছাই করা হলো? ওই টোটাল যত ছিল তাদের অর্ধেককে বাছাই করা হলো। এই অর্ধেকের ভিতর থেকে 40%, অর্থাৎ 12 জন, তাহলে 40% ইকুয়াল টু 12 জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল, মানে শুরু যে আবেদনকারী অনলাইন অফলাইন সব মিলে এটা হচ্ছে। খেয়াল করেন, এই শুরুতে যদি 100 জন থাকে, এর মধ্যে থেকে অর্ধেক হয়ে যায়, বা শুরুতে যতজনই হোক তার অর্ধেক হয়ে যায়, অর্ধেকের যেটা 40% সেটা টোটালের 20%। বিষয়টা এইরকম, খেয়াল করেন। 100% যদি আমরা হিসাব করি, 100 এর 50% মানে 50, এটা হচ্ছে 50। এই 50 এর 40% মানে টোটালের 20%, অর্থাৎ এই 20% হচ্ছে 12 জন শিক্ষার্থী চূড়ান্ত ভাবে রাউন্ডের জন্য নির্বাচিত হয়। তাহলে 100% এর মান হবে 20% এর মান যাই হোক, 100% মান হবে 5 গুণ বেশি, মানে 5 12 60%, 60 জন। এই প্রশ্নের অ্যান্সার হবে 60 জন। আবার এইভাবে চিন্তা করতে পারেন যে 40% এর মান দেওয়া আছে 12 জন, ওকে ডান। তাহলে 100% এর মান হবে, দেখেন 40 এর থেকে 100 হচ্ছে 2.5 গুণ, তাহলে এটা 2.5 গুণ হবে 12 12 24 আর 12 অর্ধেক 6, 2.5 গুণ মানে 30। 30 কিন্তু অ্যান্সার না, কেন? কারণ এই 40% যার 40, সেই 100%টা হচ্ছে এই বাছাইকৃতরা। তাহলে বাছাইকৃত হচ্ছে 30 জন। এই বাছাইকৃত কারা? টোটাল আবেদনের অর্ধেক। তাহলে মোট হচ্ছে কত? মোট হচ্ছে আবেদনকারী ডাবল, তার মানে 60 জন। এইভাবে করা, আশা করি অ্যান্সার হচ্ছে 60 জন, সবাই বুঝতে পারছে। 4 নম্বর আসি, একটা গাড়ির শোরুমে বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর 6% কমিশন পায়। দেখেন, এটা অনেক বড় একটা অঙ্ক না? অথচ অঙ্কটা রিডিং পড়া শেষ হলে 15-20 সেকেন্ডে অ্যান্সার দেওয়া সম্ভব। 6% হচ্ছে কমিশন পায়, ওকে। কারা পায়, কে পায়, পরে হিসাব আসতেছে। বিক্রয় কমিশনের 3/2 অংশ কর্মীদের দেওয়া হয়, তার মানে 3/2 কর্মী যারা বিক্রি করে তাদেরকে দিয়ে দেওয়া হয়, আর বাকি অংশ শোরুমটির কাছে থাকে। শোরুম আর কি 3/1 রেখে দেয়। কোন এক মাসে মোট 2,20,000 টাকা গাড়ি বিক্রি করলে শোরুমটি কমিশন থেকে নিট কত টাকা পাবে? নিট মানে ওই কমিশন বাবদ কত টাকা পাবে। খেয়াল রাখেন, এইখানে বললো 6% টোটাল কমিশন, আর এখানে বললো 3/2 কর্মীরা পেয়ে যায়। তাহলে এই 6%-এর 3/2 যদি কমিশন পেয়ে যায় কর্মীরা, তাহলে শোরুমে থাকে 3/1। এই 6%-এর 3/1 মানে 2%। অর্থাৎ যেহেতু শোরুমে থাকা কমিশনের টাকা চাইছে, তাহলে আমরা 2% মান বার করবো। এখন আসি, এই 2,20,000 টাকার 2% বার করব। তাহলে 2টা শূন্য 2টা শূন্য কাটা, থাকতেছে কত? 2200 এর ডাবল হচ্ছে 4400। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 4,400। খুব কঠিন কি? খুব কঠিন না, আশা করি ক্লিয়ার। 5 নম্বর বলছে, একটা স্কুলে 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে। এই আমরা বলছিলাম, এটা আমাদের বইয়ে হুবহু কম আছে আর কি। তো 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা 48, 8 বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা 2/3। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? আমরা আমাদের শতকরা অধ্যায়ের প্র্যাকটিস পার্টে মনে হয় এই অঙ্কটা হুবহু দিছি,
আপনারা প্র্যাকটিস পার্টের ভিডিও থেকে দেখে নিতে পারেন। এখানে আমরা সমাধানটা দেখাই দিই। এখানে আছে 3 কোয়ালিটির লোক আছে, সেটা হচ্ছে 8 বছর বয়স যাদের, 8 বছরের নিচে যাদের, ঠিক আছে, আর 8 বছরের বেশি যাদের। দেখা যাচ্ছে 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে, কারণ এইখানে আছে 20% লোক, কারা এরা 8 বছরে যায় না, 8 বছরের নিচে। এটা হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ, পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ আর মানে আর নিচে। 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা 48 জন, এই যে এইখানে এরা হচ্ছে 48 জন। 8 বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা কতজন বলে নাই, কিন্তু বলছে 8 বছর বয়সী ছাত্রের সংখ্যা 2/3, মানে এই 48-এর 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 16, 3 16 48 মানে 32 জন। 3 16 48 16 2 32 জন। এরা হচ্ছে কারা, এই 8 বছরের উপরে যাদের বয়স। এইখানে যে 20% বললো 8 বছরের নিচে, তাহলে টোটাল তো আবার 3 ভাগটা মিলে 100% হইতে হবে, তাই না? তাহলে এই 2 ভাগ মিলে হচ্ছে 80%। এই 80% এর মান কত? এই 48 আর এই 32 মিলে হচ্ছে 80 জন। তাহলে 80% মান যদি 80 জন হয়, তাহলে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট বলছে না, উত্তর চাইছে কি স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? মোট ছাত্র সংখ্যা হচ্ছে 100%, 100% 100 জনই হবে, কারণ 80% যদি 80 জন হয়, 100% 100 জন। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 100 জন। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা ক্লিয়ার। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল ক্লাসিফাইড করতে পারা 3টা আলাদা দলকে। 6 নম্বর দেখেন, আবু ও বাবু একটা ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, 3:2 এই অনুপাতে বিনিয়োগ করে। এই অঙ্কটা ব্যাংকের রিটেনের পরীক্ষা আসছে, সেটা এমসিকিউতে দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। এমসিকিউতে আসলে এমসিকিউ স্টাইলে সমাধান করতে হবে। যদি মোট লাভের 5% সঞ্চিত থাকে, মানে সঞ্চয় থাকে, অনেক ক্ষেত্রে দান করা হয়, এটা বলা ছিল আগের ইংরেজি ম্যাথে। এই যে ইংরেজি ম্যাথের বাংলা ট্রান্সলেট করে দিছে, তো এই জন্য তো তখন দেখা যাচ্ছে অফিস সহকারী পোস্টের পরীক্ষা ব্যাংক রিটেনের সমান হয়ে গেছে। তো বাকি অংশ থেকে আবু 855 টাকা লভ্যাংশ পায়। এই যে আবু পাইলো, আবুকে এই আবুকে এই 3 অংশ যার তার 855 টাকা লভ্যাংশ পায়। তবে ব্যবসায় মোট লাভ কোনটা? এই যে 2 জনে মিলে যেটা লাভ, সেটা লাভ। সেটা কত? এই যে 3 আর 2 মিলে যেটা, সেটা কত টাকা, এটা চাইছে। তাহলে এখানে সবার আগে দেখেন 5% সঞ্চয়টা যখন করছে, এটাও তো লাভের একটা অংশ। তাহলে এই যে সঞ্চয় থেকে তাদের লাভ থেকে 5% বাদ দেওয়া মানে যার আবুর থেকেও 5% চলে গেছে আর বাবুর থেকেও 5% চলে গেছে। তাহলে আমরা আবুর 5% বাদ দিয়ে যদি এই টাকা হয়, এইটা হচ্ছে 95% এর মান 855। তাহলে এইখানে আমরা আনবো 100% এর মান কত? তাহলে দেখেন 95 গুণন 100। এখন আসি, এখানে আমরা কাটাকাটি করে দেখি, 5 দিয়ে কাটি আগে, কারণ আমরা তো আমরা ডাইরেক্ট 95 নামটা জানি না। তাহলে 5 19 95, 5 17 85, 1 এই 19 দিয়ে কাটলে 9, কারণ 9 9 21 মিলে যাচ্ছে, তার মানে হচ্ছে 900। তার মানে এই যে আবু 855 টাকা পাইলো, এই যদি সঞ্চয় কোনো টাকা না রাখতো 5%, তাহলে আসলে 900 টাকা পাইতো। এখন দেখেন এই আবুর অংশটা 3 ভাগ না, 3 ভাগ সমান সমান 900 হলে মোট কত? মোট হচ্ছে 3 2 5 ভাগ, 5 ভাগ সমান সমান 3 এর 300 গুণ, 5 এর 300 গুণ হবে 1500। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 1500 টাকা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, নেক্সটে আসি লাভ ক্ষতির অঙ্ক। এই যে 5টা অঙ্ক আমরা করলাম 6 নম্বর পর্যন্ত, প্রথমটা সংখ্যা বাদ দিয়ে 5টা অঙ্ক শতকরা অধ্যায় থেকে। বুঝতেছেন বিষয়টা কিরকম গুরুত্বপূর্ণ টপিক একটা আমরা আপনাদের ক্লিয়ার করে দিছি। কিন্তু ক্লাস যদি না দেখেন, আমার তো মনে হয় প্রত্যেকটা জব প্রত্যাশীদের আমাদের শতকরার ক্লাসগুলো দেখা দরকার। ঠিক আছে, এখন যদি না দেখেন তাহলে তো বলার কিছু নাই। ওই শতকরার ওই 247টা অঙ্কের জন্য আপনি দেখা যাচ্ছে 50টা শতকরার ম্যাজিকওয়ালা ভিডিও দেখবেন, কিন্তু ওই 50টা ম্যাজিকওয়ালা ভিডিওর মধ্যে দেখবেন যে আবার ওই 15টা অঙ্কই বারবার ওভারল্যাপিং হচ্ছে। কিন্তু আমরা তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যেকটা নিয়ম ধরে ধরে ক্লিয়ার করে দিছি। একটা টপিক অ্যাটলিস্ট দেখেন, যেটা সবসময় সব পরীক্ষায় প্রশ্ন আসে। যদি আপনি জব প্রত্যাশী হন, আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আশা করি আগামী 1 সপ্তাহ ধরে আমাদের এই শতকরা টপিকের এই ভিডিওগুলা, শতকরা টপিকটা ক্লিয়ার করে নেবেন। 7 নম্বরে বলছে, একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে 990 টাকায় ঘড়িটি বিক্রয় করলে 10% ক্ষতি হয়। এই যে 10% ক্ষতি, তার মানে নর্মালি ক্রয় মূল্য 100% যদি হয়, তাহলে 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে 90%। এর তো বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 90% এর মান 990। তাহলে 100% এর মান কত হবে, এটা আমরা বাড়ি। ঠিক আছে, নিচে 90 উপরে 100।
কাটাকাটি করলে হচ্ছে 1100 টাকা। তাহলে এখানে ঘড়িটির ক্রয় মূল্য কত? এই যে 1100 টাকা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঘ। 990 এর 10% আবার বাড়ি করিয়েন না, আবার 990 থেকে 10% বাদ দিয়ে 900 বানাই দিয়েন না, কারণ 990 তো লাভ হয় না, এটা তো ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই বেশি হবে। এরকম বেসিক ক্লাস আমরা লাভ ক্ষতির বেসিক ক্লাসে ক্লিয়ার করে দিই। আপনার কি বলছে এই প্রশ্নটা আমি দেখাই দিতে পারবো যে ব্যাংকের ইংরেজি ম্যাথ থেকে হুবহু ট্রান্সলেট করে দেওয়া অঙ্ক, ঠিক আছে? আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে হুবহু এই অঙ্ক আছে। অফিস সহকারী পরীক্ষার জন্য কি অ্যাডভান্স ম্যাথ বই পড়া সম্ভব? সবাই তো বিগত সালে কয়েকটা প্রশ্ন পরে পরীক্ষা দিতে যায়, তো এরকম প্রশ্ন কি পারবে? একজন বই বিক্রেতা পুরনো বই 75 টাকা থেকে 100 টাকার মধ্যে কিনে সেগুলো 110 থেকে, এটা এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে? ক্রয় মূল্যটা হচ্ছে 75 থেকে 100 টাকার মধ্যে, আর সেলিং প্রাইসটা হচ্ছে 110 টাকা থেকে 150 টাকার মধ্যে। যদি বিক্রেতা এই ধরনের 20টি বই বিক্রি করে, তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে? সর্বনিম্ন লাভ করতে হলে সর্বোচ্চ দামে কিনতে হবে আর সর্বনিম্ন দামে বিক্রি করতে হবে। তাহলে দেখেন এইখানে লাভ হচ্ছে কত? 10 টাকা। তাহলে 20টাতে প্রত্যেকটাতে 10 টাকা করে লাভ হলে সর্বনিম্ন লাভ হচ্ছে 200 টাকা। এই 200 টাকা হচ্ছে এই প্রশ্নে আছে। জরুরি কিছু নাই, বাট একেবারে নতুন প্রশ্ন হওয়ার কারণে বুঝতে অনেকের সমস্যা হবে, সময় লাগবে, ঠিক আছে? এটা ইংলিশ প্রশ্ন ছিল, বাংলা অর্থ করে পরীক্ষায় দিয়ে দিচ্ছে। আইবিএ পরীক্ষা নিলে এই কাজগুলো কন্টিনিউয়াস করে, এই জন্য আইবিএর প্রিপারেশনের জন্য অ্যাডভান্স ম্যাথের বিকল্প নাই। গতিবেগের প্রশ্ন দেখেন, 9 নম্বর বলছে যে দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। তাহলে বিপরীত দিক থেকে আসতেছে, নাম দেই এ আর বি, এক পাশ থেকে যাচ্ছে এক পাশ থেকে আসতেছে, ওকে, এটা রাস্তা। টোটাল দূরত্ব কত? 770। প্রথম সাইকেল আরোহী গতি প্রতি সেকেন্ডে 15 ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 20 ফুট। তাহলে এবং কত সেকেন্ড পরে তারা মিলিত হবে? একজন যাচ্ছে 15 ফুটে আর একজন আসতেছে 20 ফুটে। তাহলে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে 35। সময় লাগবে কত? সময় লাগবে 770 কে 35 দিয়ে ভাগ করলে 35 দুগুণা 70, 35 দুগুণা 70, 22 সেকেন্ড। তাহলে ও হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার 22 সেকেন্ড, ঠিক আছে? 10 নম্বর, তামিম তার ভ্রমণের প্রথম অংশে 180 মাইল এবং দ্বিতীয় অংশে 300 মাইল অতিক্রম করে। উভয় অংশে তার গড় গতি একই ছিল। যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয়, তবে তার গাড়ির গড় গতিবেগ কত? দেখেন উভয় ক্ষেত্রে গতিবেগ একই ছিল যেহেতু, তাহলে গতিবেগটাকে এক্স ধরি, কারণ গাড়ির গতিবেগ চাইছে। তাহলে ডিফারেন্স দেওয়া আছে 2 ঘন্টা, তাই না? তাহলে আমরা কি করব? কখন বেশি সময় লাগছে? পরের অংশটাতে বেশি সময় লাগছে, তাহলে পরের অংশটা আগে লিখি। তাহলে ধরি গতি সমান সমান এক্স, তাহলে 300/x মাইনাস 180/x। প্রথমে লাগা সময় আর পরে লাগা সময়, দুই সময়ের ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। এখানে x 300 মাইনাস 180 সমান সমান 2, 2x সমান সমান 120, x এর মানটা হচ্ছে 60। তাহলে গতিবেগ হচ্ছে আসলে 60 কিলোমিটার। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সত্যি পরীক্ষা করা যায়, সত্যি পরীক্ষা করলে অপশন টেস্ট থেকে অ্যান্সার দিতে পারেন। 60 কিলোমিটার বেগ হলে 5 ঘন্টা লাগবে, 180 কিলোমিটার যেতে লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা আর 5 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। দেখেন 40 দিয়ে দুটাকে ভাগ করা যায় না, দশমিক আসে। 45 দিয়ে দুটাকে ভাগ করা যায় না, 50 দিয়ে দুটাকে ভাগ করা যায় না, 55 দিয়ে দুটাকে ভাগ করা যায় না, 60 দিয়ে দুটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে, এগুলো ভাগ করলে দশমিক আসে আর কি। যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাহলে আপনার অপশন টেস্ট করা শিখলেও কিন্তু সমীকরণ ছাড়া দ্রুত অ্যান্সার দিতে পারবেন। কিন্তু আইডিয়া ডেভেলপ করা লাগবে, না হলে কি হবে? আপনি প্রত্যেকটা টেস্ট করতে যেয়ে অনেক সময় নষ্ট করবেন। 60 দিয়ে 180 কে ভাগ করা যায়, 300 কে ভাগ করা যায়। ধরতে পারছেন তো নাকি? আচ্ছা, তাহলে আমরা আসি 11 নম্বরটা দেখবো। সমীকরণ, তিনটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার প্রথমটির 3 গুণ তৃতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 3 বেশি। তৃতীয় সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা, এটা আগে শুরুতে অপশন টেস্ট করে নিই। শুরুতে অপশন টেস্টটা কি? 15 আছে না, তৃতীয় সংখ্যাটা, তাহলে তৃতীয় সংখ্যাটা 15 হয়, তার আগে সংখ্যাটা হবে 13, তার আগে সংখ্যাটা হবে 11। 11 এর 3 গুণ হচ্ছে 33, 15 এর দ্বিগুণ 30 থেকে 3 বেশি, মিলে গেছে, এটা আছে। না মিললে আবার পরের টেস্ট করে দেখতে, ঠিক আছে? মানে বলছে কি, তিনটি ক্রমিক একটা পর একটা বিজোড় হওয়ার কারণে 2 করে ডিফারেন্স, পূর্ণ সংখ্যা মানে কোনো মাইনাস বা ফ্র্যাকশন নাই। প্রথমটির 3 গুণ, এই যে প্রথমটির 3 গুণ,
তৃতীয় সংখ্যাটার দ্বিগুণ, তৃতীয় সংখ্যাটার দ্বিগুণ, এর থেকে 3 বেশি, মানে প্রথমটাই আর কি 3 বেশি, 3 গুণটা মিলে গেছে। এটাকে আমরা যদি বিজয় আকারে করতাম তাহলে কি করতাম, যেটা করতাম সেটা হচ্ছে একটা এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 2 ধরতে হইতো। এই যে এখানে বিজয় বলার কারণে প্রথম সংখ্যাটা বিজয় যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস 2, তারপরে সংখ্যাটা এক্স প্লাস 4। প্রশ্ন মতে এই যে এক্স এর 3 গুণ মাইনাস এই 2x প্লাস মাইনাস 8, শেষে 2 দ্বারা গুণ আর কি, হ্যাঁ, এক্স প্লাস 4, 3 গুণ থেকে দ্বিগুণ বাদ দিলে বিয়োগ ফলটা হচ্ছে 3। 3x মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 3। তাহলে এই যে এক্স এর মানটা হচ্ছে 8 আর 3 11, এক্স এর মানটা 11 মানে ছোট সংখ্যাটা 11, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 15 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সমীকরণ খুব কঠিন বিষয়টা এরকম না, কিন্তু অনেকে সাজাইতে কঠিন করে ফেলে, এই জন্য হয় না, লজিক ক্লিয়ার রাখা লাগবে। এখানে প্রথমটা মিলে গেছে, যদি আপনার এখানে 15 থাকে আর আপনি 3টা টেস্ট করতে করতে যদি টাইমের 12টা বাজায় তারপরে অ্যান্সার পান, তাহলে তো আপনি ফেলার। এটা সবকিছু জানা থাকতে হবে। 12 নম্বর আমরা করবো, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, কিন্তু অনেক বড় মনে হচ্ছে না, অনেক সহজে করা যাবে। আচ্ছা, আপনাকে এত বড় বড় অঙ্ক করে অভ্যস্ত, আজকের পরীক্ষার প্রশ্ন কিন্তু বানাই দিছি, এই বিষয়টা এরকম না। অনেকে তো আমরা অনেকভাবে প্রশ্ন সমাধান করি, অনেকে মনে করে কি অযথা এত কঠিন প্রশ্ন শেখায়। আপনারা দেখবেন না ইউটিউবের অনেক রিলস, ফেসবুকের অনেক শর্ট ভিডিও রিলস আপনারা দেখবেন, এরকম কোয়ালিটি ম্যাথ কয়টা ভিডিওতে পাওয়া যায়? পাওয়া যায় না। এগুলো আসলে দেওয়া উচিত না, কারণ আপনারা এগুলো ভিডিও দেখেন না, আপনারা দেখেন ম্যাজিক। যে অঙ্ক মানে এমনিতে আপনি ম্যাজিক ওই দেখাইতে পারবেন, সেই অঙ্কের ম্যাজিকে আমাদের মজা লাগে, কিন্তু একটু কঠিন আসলে আমরা ছেড়ে দিই। তাহলে এই প্রশ্ন অনেক সহজে করা যাবে, কিন্তু এখানে কয়েকটা আইডিয়া লাগবে, সেই আইডিয়া গুলো আমরা আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরাই দেবো। এই যে 3/4 একটা আইডিয়া। আচ্ছা, আগে একটু অঙ্কটা বলি। একটা কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর ও প্রিন্টারের 3টা জিনিস, কিন্তু দেখেন এরকম 3টা জিনিস। কম্পিউটারের জিনিসটা, কম্পিউটারের অংশ এগুলা, হার্ড ড্রাইভ একটা অংশ, মনিটর 2 নম্বর, প্রিন্টার 3 নম্বর। মোট মূল্য 2100 টাকা। ওকে, তাহলে কি 3 7 2100 700 টাকা করে? না, এটা তো 700 এভারেজ দাম, কিন্তু এখানে কম বেশি আছে। মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য, তাহলে মনিটর আর প্রিন্টার মানে 2 আর 3 মিলে, ঠিক আছে? এইভাবে কেন মার্ক করতেছি, কারণ নামটা উল্টা পাল্টা করে ফেলতে পারেন অনেকে। হার্ড ড্রাইভের মূল্যের মানে 1 নাম্বার, মূল্যের যার সঙ্গে রয়ের থাকে 3/4। তাহলে কি এটা এরকম হবে 2100 গুণন 4/3 ফ্র্যাকশন সম্বন্ধে যাদের ধারণায় নাই তারা এরকম উল্টাপাল্টা কাজ করে। এইখানে কম্পিউটারের মূল্যের 4/3 বিষয়টা এরকম না। এইখানে এই 2100 টাকাটা যে 1 যোগ 2 যোগ 3 নাম্বার পণ্যের দাম, এর মধ্যে 2টার দাম 3 অংশ, একটার দাম 4 অংশ। তাহলে এই যে 2100 টাকা হচ্ছে 4 আর 3 সমান সমান 7 অংশের মান, 7 অংশ সমান সমান 2100 টাকা। 3/4 যখন বলতেছে তখন কিন্তু বলতেছে মনিটর প্রিন্টারের মূল্য, মোট মূল্য। তাহলে এই যে 2 আর 3 এই দুটা মিলে যে দাম, সেই দামটা হচ্ছে এই হার্ড ড্রাইভ যেটা 1 নাম্বার, 3/4, মানে এই যে যার সঙ্গে রয়ের থাকে সেটা নিচে বসে, তার মানে এটা এর এই যে 4/3। তাহলে এই হার্ড ড্রাইভের দাম হচ্ছে 4 টাকা হলে অন্য 2টা মিলে, এই 2 আর 3 নাম্বার মিলে 3 টাকা, টোটাল 7 অংশের দাম হচ্ছে 2100 টাকা। এখানে উত্তর কি চাইছে? যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে 120 টাকা বেশি হয়, তাহলে প্রিন্টার আর মনিটর নিয়ে যুদ্ধ হচ্ছে, হার্ড ড্রাইভের টাকার দেওয়ার দরকার নাই। তাহলে প্রিন্টার আর মনিটর মিলে এই যে এই 2 আর 3 নাম্বার 3 অংশ মিলে কত হবে? 7 অংশ 2100, 1 অংশ 300, 3 অংশ মিলে হচ্ছে 900। 900 কি আনসার? না, এখন অনেক বাকি। 900 এর নাম কি? 900 এর নাম হচ্ছে এই যে প্রিন্টার আর মনিটরের দাম। তার মানে আচ্ছা, এখন যদি আসি, যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে 120 টাকা বেশি হয়, প্রিন্টারের মূল্যটা বেশি, তাহলে দেখেন পি প্লাস এম ইকুয়াল টু 900, মানে প্রিন্টার আর মনিটর মিলে 900 টাকা দাম, ঠিক আছে? পি মাইনাস এম ইকুয়াল টু 120। কোথায় বলছে? প্রশ্নই বলা আছে। আমরা জানি এইরকম সমষ্টি আর ব্যবধান দেওয়া থাকলে সমীকরণ দুইটা বিয়োগ মানে যোগ করলে হয় 1020 টাকা। শুধু প্রিন্টারের দাম হবে 2 দিয়ে ভাগ করলে 510 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 510 টাকা। মনে হচ্ছে অনেকগুলো ক্যালকুলেশন করলাম, কিন্তু এখানে অনেকগুলো ক্যালকুলেশনে জাম করা যায়, এবং এটা যত প্র্যাকটিক্যালি যত সহজে বোঝা গেল, একটু হজবরল করলে, একটু না বুঝলে এই অঙ্কটা অনেক বেশি জটিল মনে হবে অনেকের কাছে।
ঠিক আছে, এটাকে ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এবার সব থেকে টার্নিং পয়েন্ট ছিল এখানে এই 3/4 জিনিসটা কার সাথে কার রিলেশন, এইটার জন্য তো ফ্র্যাকশনের বস হওয়া লাগবে। কারণ অনেক বেশি কিছু শিখতে হবে এরকম না, বেসিক সেন্স গুলো থাকলে হবে। এবং এইখানে যে আমরা মান নির্ণয়ের এই কাজটা করলাম, এটা কিন্তু আমরা নর্মালি পরীক্ষার হলে যদি সাপোজ এটা যদি পরীক্ষার হলের স্টাইল আপনাদের দেখাই, পরীক্ষার হলের স্টাইলটা যদি হয় তাহলে এটা হচ্ছে 2100 এর 7/3 ঠিক আছে, 900 আর 120, 1020 এর অর্ধেক 510, এইটুকু লিখে পরীক্ষার হল, বাকি সবগুলো মাথায় থাকবে, বুঝবো। এবং এটাও বুঝতে গেলে এইটুকু লেখা লাগবে না, ঠিক আছে। মানে যত বেশি আপনি সামারাইজ করতে পারবেন তত বেশি মুখে মুখে অ্যান্সার দিতে পারবেন, কিন্তু টার্নিং পয়েন্ট গুলোকে ফোকাস করতে পারতে হবে। নাহলে কি হবে, আপনি অঙ্ক রিডিং করতে করতে ভুলে যাবেন যে কোনটা হার্ড ডিস্কের দাম আর কোনটা মনিটরের দাম, মনিটরের সাথে হার্ড ডিস্কের কম বেশি বলছে, প্রিন্টারের দাম বেশি না মনিটরের দাম বেশি। এইটা যদি উল্টা পাল্টা করে ফেলেন তাহলে তো আপনার মানে এই অঙ্ক এখন হবে না, ঠিক আছে। 13 নম্বর কি বলছে, একটা প্রতিষ্ঠানে দৈনিক 8 ঘন্টা কাজের মজুরি ঘন্টা প্রতি 250 টাকা। কোন শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরি 1.5 গুণ হারে মজুরি পায়। এরকম অঙ্ক প্রচুর আছে ইংরেজিতে বা সমীকরণ টাইপের, বাংলাতেও আছে। কোন শ্রমিক যদি একদিনে 11 ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে। 11 ঘন্টাকে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে এই 11 ঘন্টার মধ্যে একটা হচ্ছে 8 ঘন্টা, একটা 3 ঘন্টা, এটা ওভার টাইম, এটা নর্মাল ডিউটি। এই 8 ঘন্টা সে 250 টাকা করে পাবে, 2000 টাকা। 250 গুণ করতে সময়টা বেশি লাগলে তো আপনার দোষ। এখানে পাবে 250 এর 1.5 গুণ, ঠিক আছে। তাহলে 250 এর 1.5 গুণ মানে হচ্ছে 375, তার মানে 3 গুণন 375। তাহলে 3 3 900, 3 75 225, 900 200 1125। এই গুণ টুন করতে আপনার সময় বেশি লাগলে তো সেটা আপনার দোষ। 2000 আর 1125 মিল হচ্ছে 3125 টাকা। এটা ঘ নম্বর অ্যান্সার, ঠিক আছে। জাসিরুল ইসলাম রিয়াদ বলছেন 900 থেকে -120, মাইনাস করতে যায় তো আপনি অযথা কম দামি জিনিসটার দাম বাড়ি করছেন, আবার ফিরে আবার 120 যোগ করে আবার বেশি দামিটাতে নিয়ে আসছেন, তো মাইনাস না করে যোগ করলে তো হয়ে যায়, ঠিক আছে। জাসিরুল ইসলাম রিয়াদ বেসিক ম্যাথের মানে মান নির্ণয়ের বেসিকটা জানলে হয়ে যাবে। বড় সংখ্যাটা বাড়ি করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 13 নম্বরটা কি ক্লিয়ার সবাই? কঠিন নাকি? ওকে। 13 নম্বর কি বলছে যে একটা প্রতিষ্ঠানে রিফাত ইসলাম রাকিব বলছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করতে হবে? আগে বেসিক লেভেল 100% যখন ক্লিয়ার হবে তখন আপনার প্রিপারেশনের 90% ক্লিয়ার। এরপরে আপনি যদি অ্যাডভান্স লেভেলের 10% করার সুযোগ পান, সময় পান, এনার্জি থাকে, বেসিক ক্লিয়ার থাকে, তাহলে করবেন। বেশি কঠিন অঙ্ক আগে শিখতে যায়, ইজি গুলো পারবেন না, পরীক্ষা যা দেখবেন ইজি গুলো সব আসছে। এরকম বোকামি ক্যালকুলেশন আমরা আমাদের লাইফে করি, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক পারি কিন্তু কিছুই খেয়াল থাকে না। এরকম মিস্টেক করা যাবে না, ঠিক আছে। 13 নম্বর ক্লিয়ার। 14 নম্বর বয়স। বয়সের প্রশ্ন অনেক সহজ না, এখানে এত সুন্দর একটা আইডিয়া ধরাই দিব, সেকেন্ডে সেকেন্ডে হবে অঙ্ক। 14 নম্বর আপনারা শুনুন, রিডিং পরে দেখেন তো কত সহজে পারা যাচ্ছে। 14 নম্বর বলছে 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে 24 বছর বেশি। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ, বর্তমানে 5 গুণ x5x। এখান থেকে 3 বছর পরে ছেলের বয়স কত হবে? আপনি অনেক কাহিনী করবেন, আর আমি এই যে এইভাবে আপনাকে করাই দিব। যদি 4x এর মান 24 হয়, x এর মান 6, 3 বছর পরে হচ্ছে 9। অথচ আপনি কনফিডেন্সে পাবেন না যে এইভাবে যে অঙ্ক করা যায়। আমি ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা শুনেন। এই যে এখন ব্যাখ্যাটা দিলে লজিকটা ডেভেলপ হবে। 3 বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে 24 বছর বেশি ছিল। আপনাদের অনেকের আইডিয়া আছে প্রথমে যেটা বলে সেটার কাজ প্রথমে করতে হয়, এইটা একটা ভুল আইডিয়া। যেটা প্রথমে করলে আপনার আইডিয়াটা সহজে কাজে লাগবে এবং অঙ্ক খুব দ্রুত হবে, সেটাকে আগে কাজ করতে হবে। তারপরে বলি বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ। এই যে এইখানে বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ, তার মানে ছেলে যদি হয় x বর্তমানে, তাহলে বাবার বয়স হবে 5x। এখন কি বলছে, এখন থেকে 3 বছর পরে ছেলের বয়স কত? এখন এই 24 জিনিসটা কি? 24 বছর হচ্ছে বেশি ছিল, মানে বাবার সন্তান বয়সের ডিফারেন্স 24 বছর। বয়সের কনসেপ্টের একটা পয়েন্ট ধরাই দিই, যে কনসেপ্ট আপনারা যেখানে সেখানে পাবেন না। সেটা হচ্ছে যে একটা আপনার খেয়াল করবেন, আপনার দাদার বয়স, আপনার দাদা ধরা আছে 2 বছর পরে দাদার, আচ্ছা আপনার বাবাকে ধরি, ঠিক আছে, আপনার বাবার বয়স যখন 2 বছর,
তখন আপনার চাচার জন্ম। তার মানে ছোটবেলায় আপনার বাবা আর আপনার চাচার বয়সের, ঠিক আছে, ডিফারেন্স ছিল 2 বছর। এখন আপনার বাবার বয়স আজকে 80 বছর, আপনার দাদা চাচার বয়স কত? আপনার চাচার বয়স কিন্তু 78 বছর। যখন আপনার জন্ম হয়েছে বা আপনার বাবার বিয়ে হয়েছে তখন আপনার বাবার বয়স মনে করেন 32 বছর ছিল, তখন আপনার চাচার বয়স কত ছিল? 30 বছর ছিল। তার মানে জন্মের সময় কার বয়স যদি কেউ 2 বছর ডিফারেন্স হয়, আজীবনে তার সাথে তার বয়সের ডিফারেন্স 2 বছর। সেটা 100 বছর পরে গেলেও তার বয়সের ডিফারেন্স 2 বছর, দুইজন বয়স। তার মানে বছরের ডিফারেন্স যদি কোথাও দেওয়া থাকে তাহলে ওকে নিয়ে আর টেনশন করার দরকার নাই। ওই 5 বছর আগের বয়সের ডিফারেন্স ছিল নাকি 5 বছর পরে বয়সের ডিফারেন্স আছে নাকি বর্তমান ডিফারেন্স আছে, কোনো সমস্যা নেই, আপনি যেখানে খুশি ইউজ করতে পারেন। কারণ কি? কারণ দেখেন, আপনি যদি আপনার বোনের থেকে 2 বছরের বড় হন, আপনি যখন একেবারে বুড়া হয়ে যাবেন তখনও আপনি আপনার বোন বুড়া হয়ে গেলেও কিন্তু আপনাকে ভাইয়া বলেই রাখবে, তার থেকে আপনি 2 বছর বড়। কখনোই উল্টা পাল্টা করে যতই ক্যালকুলেশন বুঝান আপনি ছোট হবেন না। বয়সের ডিফারেন্সটা 2 বছরের জায়গায় 3 বছর 5 বছর হবে না। লজিক্যাল না কথাটা? এই লজিকটার সাথে অঙ্কের কি সম্পর্ক? এখানে এই অঙ্কটাতে সম্পর্কটা কিভাবে করছে দেখেন। এখানে আমাদের বাবার বয়স 5x, ছেলের বয়স x বছর, এটা আমরা এই পয়েন্টে পাইছি। এই 5x আর x এর ডিফারেন্স হচ্ছে 4x। এটা আমার 24 আপনি দিতে চাবেন না, কিন্তু আমি দিয়ে দিছি। কেন? এই কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণে আমি দিতে সাহস পাচ্ছি, আর আপনি পাচ্ছেন না। কারণ কি? আপনার মনে হচ্ছে 3 বছর পূর্বে না গেলে তো পিতা পুত্রের ডিফারেন্স 24 আনা যাচ্ছে না। কিন্তু আমি তো জানি যে 3 বছর আগে বাবা ছেলের ডিফারেন্স যা ছিল বর্তমানে ডিফারেন্সও তাই হবে, 3 বছর পরে গেলেও ডিফারেন্স তাই হবে। তাহলে এই সমীকরণটা এখানে লাগাই দেওয়া যায়। 4x এর মান 24 হলে x এর মান 6। x এর মান 6 মানে কি? পুত্রের বর্তমান বয়স 6। তাহলে 3 বছর পরে ছেলের বয়স কত হবে? 6 আর 3 9। এমনি এমনি দ্রুত ম্যাথ হবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, টেকনিক জানা লাগবে, শর্টকাট লাগবে। এইটা তো সবকিছু মিলে অনেকদিন লাগে না শিখতে। বাট সমস্যা হচ্ছে পারফেক্ট লোকের কাছে পারফেক্টলি শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে। এই কথাগুলো আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখবে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে যে ডিফারেন্স এখন যা 5 বছর পরে মোট ডিফারেন্স কিন্তু সবসময় সেম, হ্যাঁ, কিন্তু গুরুত্বের বিষয়টা চেঞ্জ আসে। তাহলে এখানে 3 বছর পূর্বের খাওয়াই নাই, এর কাজে নেই। অথচ আপনারা অনেকেই আছে 3 বছর পূর্বের নিয়েই বসে আছে। কথা কি ক্লিয়ার? বিষয়টা কত ইন্টারেস্টিং এবং কত প্র্যাকটিক্যাল, বাট আমরা ম্যাথে ইউজ করি না। আপনি আপনার মতো করে অঙ্কটা সমাধান করিয়েন তো, তাহলে কিরকম হয়। কি বলছে? 3 বছর পূর্বে স্বামী স্ত্রী ও তাদের সন্তানের গড় বয়স ছিল 27 বছর। 5 বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 20 বছর। বর্তমানে স্বামীর বয়স কত? বছর যত বছর আগাবাসা করবে গড় বয়সটাও তত বছর আগাবাসা হবে। এর কারণ কি? কারণ সময়ের সাথে সাথে সবাই 3 বছর করে বাড়বে বা সবাই 3 বছর করে কমবে। ঠিক আছে, এই কারণে আমাদের এই অঙ্কটা করার টেকনিক হচ্ছে 3 বছর পূর্বে ছিল 27, 3 বছর পরে বর্তমানে এসে সবাই কিন্তু 3 বছর করে বেড়ে গেছে। তাহলে সবার বর্তমান বয়সের সমষ্টি হবে 90। এই 3 জনের মধ্যে থেকে স্বামী স্ত্রী এবং সন্তান, এর মধ্যে থেকে স্ত্রী আর সন্তান হচ্ছে গড় বয়স 20 বছর ছিল কখন? 5 বছর পরে। তাহলে বর্তমানে কত? বর্তমানে 25। কয়জনের? 2 জনের। তাহলে বর্তমানে ওই 2 জনের সমষ্টি কত? 50। তাহলে ব্যবধান কত? 40। এই পুরো কাজটা খাতা কলম ছাড়াও করা যায়। 3 × 90, 25 × 50 বাদ দিলে 40। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 40। ওকে, মোটামুটি ক্লিয়ার। অসুতোষ সরকার বলছে নতুন কিছু শিখলাম। হ্যাঁ, আমাদের ক্লাস কন্টিনিউয়াস করবেন এবং নতুন কিছু শিখবেন, এবং কোনো কিছু রোবটের মতো মুখস্থ না। আপনার একেবারে বাস্তব জীবনের প্র্যাকটিক্যালের সাথে আমরা এমন ভাবে ম্যাচিং করে দিব আপনি চাইলেও ভুলতে পারবেন না। কিন্তু আপনি যদি সিরিয়াসলি না নেন তাহলে তো ভুলে যাবেনই। ঠিক আছে, ক্লাস করতে হবে। অফিস সহায়ক পদে কেমন ম্যাথ দিতে পারে, এটা আসলে আগে থেকে ফিক্স না। এটা আইবিএ পরীক্ষা নিলে একটু কঠিন ম্যাথ দেয়, অন্যরা নিলে একটু এভারেজ ম্যাথ দেয়। আইবিএ পরীক্ষা নিলে বীজগণিত জ্যামিতি কম দেয়, আর অন্যরা পরীক্ষা নিলে বীজগণিত জ্যামিতি পাটিগণিত সবাই একটু সমন্বয় করে সবগুলো। ঠিক আছে, তাহলে আশা করি 15 নম্বরটাও ক্লিয়ার। যত বেশি আইডিয়া স্ট্রং তত বেশি স্পিডি ম্যাথ করতে পারবেন। আইডিয়া নাই তো স্পিড নাই, কনসেপ্ট বেসিক ক্লিয়ার নাই তো আপনি এক জায়গাতে বসে থাকবেন অনেকক্ষণ। 16 নম্বর হচ্ছে নলচৌবাচ্চা একটা প্রশ্ন, বলছে যে দুটি পাইপ একটানা একটা ট্যাঙ্ক 20 এবং 24 মিনিটে পূর্ণ করতে পারে। অপর একটি পাইপ
প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে 3 গ্যালন পানি খালি করতে পারে। 3 গ্যালন। এই যে ধারণ ক্ষমতার প্রশ্ন কিন্তু ব্যাংকে রিটেনে বা এমসিকিউতে ব্যাংকে কঠিন ভাবে আসে, সেইটা অফিস সহকারীতে দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। 3টি পাইপ একসাথে খুলে দিলে তার মানে 2টাতে পানি প্রবেশ করে আর একটা দিয়ে পানি বের হয়ে যায়, মানে একটা ফুটা। ট্যাঙ্কটি 15 মিনিটে পূর্ণ হয়। যেহেতু 3 জন মিলে যুদ্ধ করে শেষে পানি পূর্ণ হচ্ছে, তাহলে বিষয়টা এইরকম, খেয়াল করেন। পানি ঢুকতেছে, এই ফুটা দিয়ে পানি বের হচ্ছে, এটা ঢুকতেছে 20 মিনিটে পূর্ণ করে, এটা 24 মিনিটে পূর্ণ করে, এটা আবার মিনিট দেওয়া নাই, কিন্তু আছে 3 গ্যালন। তাহলে 15টা কি? অনেকে এই সমস্যাটা থাকে যে 20 মিনিট, 24 মিনিট আর 15 গ্যালন, তাহলে এই 3 গ্যালন করে বাইরে ফেলে দেয়। তাহলে 15 মিনিট যে দেওয়া আছে এটা কি? 15 মিনিটের নাম হচ্ছে যে একটু পানি ঢুকাচ্ছে, এগুলো হচ্ছে জমা হলো পানির। এ আবার একটু বাইর করে দিয়েছে, একটু কমায় ফেললো, কমায় এতটুকু করে জমা হচ্ছে। এই যে এইভাবে জমা হতে হতে সময় লাগছে 15 মিনিট। তাহলে 15 মিনিট হচ্ছে এদের 3 জনের সমন্বয় করে যে টোটাল টাইম, সেই টাইমটা। ঠিক আছে? জি স্যার, আজকে তাই ঘটেছে আমার সাথে। 3 বছর নিয়ে পড়েছিলাম। আবির রহমান, বেসিক ম্যাথ বই একবার যদি বয়স অধ্যায়টার প্রথম পৃষ্ঠাটা পড়ে যাইতেন, ওইখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে যে একজনের বয়স 2 বছর আর একজনের বয়স 20 বছর, আবার 20 বছর পরে একজন 40 বছর, আর যে 2 বছর ছিল ওর বয়স 22 বছর। তার মানে শুরুতে ডিফারেন্স 18, শেষে 18। এই জন্য তো বলতেছি যে কোর্স আর বইয়ের কোয়ালিটির সাথে ম্যাথের যে সমন্বয়, এটা যদি না বুঝেন, আসলে হকারের মতো অ্যাডভার্টাইজ করিয়া ঢোল পিটাইলে তাহলে বুঝবেন যে একজন লোক, আমার মতো লোক 20 বছর ধরে এই ম্যাথ গুলা পড়াচ্ছে, 20 বছর ধরে একটানা পড়াইতেছে। ঠিক আছে? তো এখানে অভিজ্ঞতা যদি মূল্য না দেন আর যদি লাফায় লাফায় ঢোল পিটাই, তাহলে যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে তার বলার কিছু নাই। যার দরকার সে খুঁজে নেবেন। তাহলে 20 মিনিট আর 24 মিনিট 15 মিনিট। ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে যেটা করতে হয়, 20-এর 1 ফ্র্যাকশন ডাইরেক্ট, 24-এর 1, দুটো যোগ কেন? কারণ দুটা প্রবেশ করায়, মাইনাস এই যে খালি করে, এই খালি করা পাইপটার পাওয়ার দেওয়া নাই, এই জন্য আমরা এটাকে এক্স ধরে নিব। তাহলে 1/x। এই যে প্রবেশ করে আর এই খালি করার পরে 3 জনে মিলে যুদ্ধ করার পরে এই প্রবেশ করা দুটাই জিতে। কিভাবে বুঝলাম? কারণ যে শেষের 15 মিনিট আবার পূর্ণ হয়ে যায়, তার মানে পানি একটু একটু করে জমা হয়ে শেষ পর্যন্ত আসে কত? 15-এর 1। ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশন করব, এই 1 - x টা ওই পাশে দিব, 1/15টা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা 15, 24 আর 20-এর লসাগু 120। এই যে 15, 24 আর 20-এর লসাগু কেউ যদি এই পরীক্ষা দিতে যে এইভাবে লেখে, তাহলে তো লসাগু করতে অঙ্কের সময় শেষ। এখন তো এই অঙ্কের অনেক কিছু বাকি আছে। এখন 20 শূন্য আছে এবং 24 দিয়ে ভাগ করলে শূন্য আসে, প্রথমবার আসে 120-এ, দ্বিতীয়বার আসে 240, এবং 20-এর শূন্য যেহেতু আছে তাহলে শূন্য লাগবেই। তাহলে 60-কে তো 24 দিয়ে ভাগ করা যায় না, 120-এ যায়। তাহলে 120-এ 20 দিয়ে যায়, 120-কে 24 দিয়ে যায়, আর 15 দিয়ে 120-কে অবশ্যই যাবে, কারণ 15 8 120 হয়। নামতা যদি না জানা থাকে তাহলে আপনার তো 120 কেন, আপনার টুকটুক খেলতে খেলতে সময় শেষ হয়ে যাবে। তাহলে 6 + 5 মাইনাস হচ্ছে এই যে 1/15টা এই পাশে নিয়ে আসছি, হ্যাঁ, তাহলে হচ্ছে 8। তাহলে 6 আর 15 থেকে 5 11, 11 থেকে 8 বাদ দিলে 3 আর 120 কাটাকাটি করলে এই যে ছোট ছোট কিছু কাজ কেটে ফেলতে হবে। তাহলে 1/40 = 1/x, x এর মান হচ্ছে 40। 40 কি অ্যান্সার? না। x এর নাম কি দিয়েছিলাম? ধরি ছিদ্রটি x মিনিটে খালি করে, x মিনিটে পুরো ট্যাঙ্কটি খালি করে। x পাওয়ার বলছিলাম না, পাওয়ার মানে হচ্ছে টোটাল x মিনিট সময় লাগবে। হ্যাঁ, 40 মিনিট সময় আসলো, 1 মিনিটে 3 গ্যালন বাড়ি করে দেয়, তাহলে ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা হবে 40 × 3 = 120। 120 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, ওকে, আশা করি এটা ক্লিয়ার। আর 2টা মাত্র অঙ্ক করবো, ওয়ান অফ দ্য টাফেস্ট অঙ্কটা এখন করবো, 17 নাম্বার। এই প্রশ্নটা আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ের মিক্সার অধ্যায়ের শেষের দিকে আছে, দেখে নেবেন। ঠিক আছে? তো বলতেছে কি যে একটা সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের 3 অংশ পানি এবং 5 অংশ সিরাপ আছে। এই কথাটা মানে যা 3:5 মানে তা পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিলে, এখন পাত্র তো খেয়াল করেন, নর্মাল যারা মিক্সারের অঙ্ক পারেন না তাদের জন্য তো কঠিন লাগবে, যারা পারেন তাদের জন্য কঠিন লাগবে, কারণ এটা রিপ্লেসমেন্টের ম্যাথ। রিপ্লেসমেন্ট জিনিসটা একটু টাফ লেভেল, তারপর আমি একটু চেষ্টা করতেছি বোঝানোর। তাহলে এখানে একসাথে মিক্সার হয়ে আছে, কিন্তু মিক্সারটা 2 ধরনের মিক্সার আছে, 3:5 আছে। ওকে,
এখান থেকে যখন আমি কিছু একটা তুলে নিব, তখন ওই কি ধরো আছে এটার নাম দিই এ আর বি, মিক্সার দুটার নাম, এ বি দুইটাই কিন্তু উঠবে। উঠবে কি অনুপাতে? 3:5 উঠবে। শুধু এই অংশ উঠবে, মানে করেন যে এসিড আর পানি, মিক্সারটা যদি আমি তুলি তাহলে এসিডও কিছু উঠবে, পানিও কিছু উঠবে। আমি তো দেখে আলাদা করে তুলি নাই, একসাথে মিক্সার হয়ে গেছে, ওরা মিক্সার তুলছি, পানি তুলি নাই। তো কি আছে, পাত্রে পানি আর সিরাপ, সিরাপ পানি নাম দেওয়া আছে। পাত্রটি থেকে মিশ্রণে কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করলে, এই যখন কিছু অংশ ফেলে দিলাম তখন কিন্তু 3:5 কমে গেল। আবার যখন পানি দিলাম তখন পানিটা বেড়ে গেল, সিরাপের যে ঘাটতিটা তৈরি হলো ওইটা কিন্তু আর পূরণ হইল না। তাহলে এখন তো অবস্থা চেঞ্জ হয়ে যাবে, তখন 3 আর 5 থাকবে না। বলেন তো, এইটা যদি পানি হয় আর এটা যদি সিরাপ হয়, তাহলে 3:5 আছে, সিরাপ তো কমে যাবে, পানি তো বেড়ে যাবে। কারণ তোলার সময় তুলছিলাম পানি সিরিপ দুইটায়, কিন্তু যখন আবার দিতেছি তখন শুধু পানি দিতেছি, তখন সিরাপ কমে যায়, পানি আর সিরাপ কি বলছে, এর ফলে নতুন মিশ্রণটিতে পানি অর্ধেক সিরাপ অর্ধেক হয়ে যাবে, মানে 4:4 হয়ে যাবে। তাহলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল, কত অংশ, অংশ চাইছে। এইখানে এই অঙ্কটাতে আমরা ধরি যে আমরা এক্স ফেলে দিছিলাম, ঠিক আছে, এক্স ফেলে দিছি। তাহলে যে এই এক্স তুলে নিলাম না, তুলে নিলাম যে একটা মগে, এটার নাম পরিমাণ হচ্ছে এক্স। এক্স এর মধ্যে পানি কত? এখন এক্স এর মধ্যে পানি 3:5 আছে, তার মানে 3 আর 5 এর যোগফল 8। 8 ভাগে 3 ভাগ পানি আর 8 ভাগের 5 ভাগ হচ্ছে সিরাপ, এটা আছে। তাহলে এটা তো ফেলে দিছি, তাই না? তাহলে এখন আমরা সমীকরণ সাজাব প্রশ্ন মতে। খেয়াল করেন, এই যে 3 আছে না, কোথায় 3 অংশ সিরাপ, 3 অংশ সিরাপ থেকে বিয়োগ হয়ে যাবে 3x/8। তার মানে এতটুকু পানি, এইটা হচ্ছে পানি, পানি থেকে এই পানিটা বের করে যেটা ফেলে দিয়েছি এক্স পানি, ওইখানে এতটুকু পানি ছিল, এই পানি থেকে এই পানি বের হয়ে গেল। আবার এই সিরাপ থেকে এতটুকু সিরাপ ফেলে দিলাম, বের হয়ে গেল। কিন্তু নতুন মিশ্রণে কি অবস্থা দাঁড়াইছে, নতুন মিশ্রণে তো আবার পানি দিয়ে পূর্ণ করা হয়েছে। কতটুকু পানি দেওয়া হয়েছে? যতটুকু এক্স কে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এইটার সাথে পানি যোগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে সিরাপ। এই দুইটা নতুন মিশ্রণে সমান সমান। কেন? কারণ অর্ধেক পানি অর্ধেক সিরাপ। দেখেন, সিরাপ থেকে সিরাপ বের হয়ে গেল, বাদ পড়ে গেল, পানি থেকে পানি বাদ পড়ে গেল, কিন্তু আবার পানি অ্যাড হয়ে গেল। এইটা হচ্ছে টোটাল এক্স এর এত অংশ, এত অংশ আছে। যারা একটু রিপ্লেসমেন্ট বুঝবেন বেসিক, তারা পারবেন। তাহলে এখান থেকে আমরা সমান সমান কেন দিলাম? কারণ অর্ধেক অর্ধেক যখন বলে তাহলে এটা সমান, এটা হবে, এটা অর্ধেক ওটা অর্ধেক, সমান সমান। তাহলে আসি 8/24 থেকে মাইনাস 3x আর 8x গেলে 5x, তাহলে প্লাস 5x হয়ে যাবে। একটু শর্ট করে নিব, এমসিকিউ পরীক্ষা তো। 8/40 থেকে 5x বাদ, 8 দুই পাশে আছে, 8 বাদ, 5x টা এই পাশে আসলে হয়ে যাবে 10x, 24টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 16, x এর মানটা হয়ে যাবে এই যে কাটাকাটি করে 8/5। এটা কি অ্যান্সার? অপশনে 8/5 নাই, এটা অ্যান্সার না, কারণ এই যে প্রশ্ন চাইছে কত অংশ। তাহলে আমরা আসি অংশ বাড়ি করার সিস্টেমটা কি। অংশ হচ্ছে, এখানে টোটাল পরিমাণ হচ্ছে 8 ভাগ, দেখেন 5/3 8 ভাগ, 8 ভাগের x ভাগ আমি ফেলে দিছিলাম, বুঝছো না? পাত্র থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল? 8 এর x ফেলে দেওয়া হয়েছিল। এটা যদি আমরা ফ্র্যাকশন বানাই, নিচে 8, এই x এর মান হলো এখানে 8/5, সমান সমান কত আসতেছে? 8/5 গুণন এই 8টা উল্টে যে 1/8 হয়ে যাবে, 8 8 কাটা, তাহলে অ্যান্সার আসতেছে 5/1। তাহলে ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা ব্যাংক রিটেনের অনেক স্ট্যান্ডার্ড একটা ম্যাথ ছিল, এটা এমসিকিউ পরীক্ষায় অফিস সহকারী প্রশ্ন দিয়ে দিচ্ছে। এই প্রশ্ন আসলে করার উচিত না পরীক্ষার হলে, বাট এটা যে কঠিন না সোজা এটা তো অনেকে জানেন না। 8 পাইলেন কোথায়? 8 পাইলাম 5 আর 3 থেকে, কোথাও কোনো কিছু বানাই নাই। অনুপাতের যে 3 অংশ আর 5 অংশ আছে না, ওইখান থেকে 8 পাইলাম। এই অঙ্ক সবাই ধরতে পারবেন না, যারা মিক্সার রিপ্লেসমেন্টের প্রশ্ন বোঝেন তারা। এই লেভেলের স্ট্যান্ডার্ড ম্যাথ আমরা করাই আমাদের অ্যাডভান্স ম্যাথের কোর্সে, অনেক অঙ্ক করাই। সমস্যা হচ্ছে যে ওই লেভেলে অঙ্ক করাইলে স্টুডেন্টরা পারা যায়, ঠিক আছে? এই জন্য আমরা ফেসবুকে আর ওই অ্যাডভান্স লেভেলের ম্যাথ ওইভাবে আর করাচ্ছি না এখন, ঠিক আছে? যাদের প্রয়োজন আছে, যারা অ্যাডভান্স লেভেলের আইবি এর বিভিন্ন পরীক্ষার পেট্রো বাংলা গ্যাসের প্রশ্নগুলো সমাধান করতে চান, আমাদের অ্যাডভান্স ম্যাথ বইটা দেখে নেবেন। এটার উপর রেকর্ড কোর্স আছে, কোর্সও করতে পারেন। যেই লেভেলের মানে অসুখ বা রোগী, আমরা সেই লেভেলের প্যারাসিটামল অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করি।
18 নম্বর অঙ্কটা আমি সমাধান করে দিব না, এটা লাস্ট ওয়ান। হ্যাঁ, এই অঙ্কটা আপনারা সমাধান করবেন, ঠিক আছে? এই আগের মিক্সচারের রিপ্লেসমেন্টের অঙ্কটা অনেকে বলতেছেন না এগেন করে লাভ হবে না, এগেন করলে আবার কঠিনই লাগবে, কারণ এটা সোজা না। আপনারা ওটা আবার দেখে নেবেন 2-3 বার, আর প্রয়োজনে বই থেকে দেখে নিতে পারেন। তো এই 18 নম্বর প্রশ্নটা অ্যান্সার আপনারা সবাই চেষ্টা করেন, এটা আজকের পরীক্ষার প্রশ্ন। এই 18টা প্রশ্নই ছিল কেমন প্রশ্ন আপনারা তো সবাই বুঝতে পারছেন কোন ধরনের প্রশ্ন। এরকম প্রশ্ন সমাধান শিখতে চাইলে আপনারা আমাদের পেইড কোর্স গুলো করতে পারেন। আমরা একেবারে বেসিক সহ এগুলো ক্লিয়ার করে দিতেছি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? 47তম এবং 49তম বিসিএস পরীক্ষা আর অল্প কিছুদিন পরে হতে যাচ্ছে। এছাড়াও এটিও পরীক্ষাও খুব শর্ট টাইমের মধ্যে হবে। এই অল্প সময়ে গণিতের রিভিশন দিতে যে নির্দিষ্ট কিছু টপিকে যাদের সমস্যা আছে, তারা নতুন কোন কোর্স করার যেহেতু সময় পাবেন না, তারা আমাদের বাজারে প্রচলিত সব থেকে জনপ্রিয় ম্যাথের বই, হাইরুস বেসিক ম্যাথ বই, ষষ্ঠ এডিশনের রেকর্ড কোর্সটা করতে পারেন। এই রেকর্ড কোর্সে আপনারা যেটা পাবেন, এই ষষ্ঠ এডিশনের বইয়ের উপর পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলো টপিক মিলে 120টা রেকর্ড ক্লাস। মনে করতে পারেন 120টা ক্লাস দেখতে তো অনেক সময় লাগবে না। এখানে বিসিএস এর সিলেবাস অনুযায়ী মাত্র 50% ক্লাস দেখলে হয়ে যাবে। এর মধ্যে আবার আপনার যেগুলো প্রয়োজন নাই, যে টপিকে আপনার সমস্যা নাই, ওই টপিকগুলো বাদ দিলে দেখা যাবে যে হায়ার ম্যাথের বিন্যাস, সমাবেশ, অসমতা, অথবা জ্যামিতির কিছু ক্লাস, অথবা পাটিগণিতের নির্দিষ্ট কিছু টপিক, এই ক্লাসগুলো আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। রেকর্ড ক্লাস হওয়ার কারণে যতবার খুশি ততবার দেখতে পাবেন। এটা ফি হচ্ছে মাত্র 700 টাকা। এবং আমাদের মেন্টাল অ্যাবিলিটি বইয়ের পুরাটার উপরে আমাদের ক্লাস আছে, এটার ফি হচ্ছে 400 টাকা। দুইটা একসাথে ভর্তি হলে আমরা 1000 টাকা ফি নিব। এটা আমরা যেটা করব, নতুন করে পরীক্ষা নিব এই পুরা দুইটা বইয়ের উপরে। বেসিক ম্যাথের উপরে 6টা পরীক্ষা এবং মেন্টাল অ্যাবিলিটির উপরে 7টা পরীক্ষা নিব। এই পরীক্ষার রুটিন অনুযায়ী আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখতে থাকবেন এবং পরীক্ষা দিতে থাকবেন, নিজের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। এবং এই ক্লাসগুলো যেহেতু আজীবন থেকে যাবে, এই জন্য আপনারা ভর্তি হওয়ার পরে ওই গ্রুপে পরবর্তীতেও আপনারা এই ক্লাসগুলো যখন খুশি বাকি ক্লাসগুলো সহ দেখতে পাবেন। তো যারা ভর্তি হতে চান তারা আমাদের পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।